ওকে, প্রথমেই আমরা জানি যে ইন্ট্রোডাকশন অফ ট্রেডিং। ট্রেডিংটা আসলে কি? ট্রেডিংটা কি আপনারা তো সবাই জানেন, তাই না? নাকি আবার নতুন করে বুঝাতে হবে? ট্রেডিংটা কিভাবে কাজ করে, ট্রেডিংটা মূলত কি? আমরা বাইনারি ট্রেডিংটা করতেছি। বাইনারি ট্রেডিং কি, ফরেক্স ট্রেডিং কি, ক্রিপ্টো ট্রেডিং কি, সেগুলো তো আপনারা জানেন। জানেন নাকি আবার বুঝিয়ে দিব? ওগুলো ভাই বোঝার দরকার নাই, হ্যাঁ, ডাইরেক্ট বোঝানোর কাজের দরকার মধ্যে নাই। যান। তারপর আমি 1 মিনিট, 1 ঘন্টার মধ্যে 2টা ক্লাসকে কম্বাইন করতেছি। ট্রেডিংটা হলো যে আমরা একটা, ধরতে গেলে আমি আপনাদেরকে ইজি ভাবে বুঝাই। মনে করেন যে আপনি কোনো একটা কিছু কিনলেন, আলু কিনলেন আজকে 5 টাকা কেজি ধরে, 1 বস্তা কিনে রাখলেন। কিন্তু আপনি 1 সপ্তাহ পরে গিয়ে দেখলেন যে আলুর কেজি 10 টাকা হয়ে গেছে। আলুর কেজি 10 টাকা হয়ে গেছে, তো আপনি যে 5 টাকা কিনে পরবর্তীতে দেখলেন যে আলুর কেজি 10 টাকা হয়ে গেছে, তখন যদি বিক্রি করে দেন, যে 1 বস্তা আলু কিনছেন, তখন আপনার যে প্রফিটটা থাকবে সেটা হলো আপনার প্রফিট। আর যদি আপনি আজকে 5 টাকা দিয়ে যদি 1 বস্তা আলু কিনেন, মানে 5 টাকা দরে, তারপরে যদি গিয়ে দেখেন যে আলুর কেজি 3 টাকা হয়ে গেল, তাহলে যে কি আপনি যদি তখন বিক্রি করতে গেলে আপনার লস হবে না? অবশ্যই আপনার লস হবে। তো সেটা হলো যে আপনার ট্রেডিং এ লস হয়ে গেছে, সেরকমটাই। এতটুকু যদি আপনি বুঝেন তাহলে আপনি ট্রেডিং এর 50% বুঝে গেছেন। সিম্পল ভাষায় বলতে গেলে যে আমরা কোনো একটা জিনিস কিনলাম, তারপরে যদি ওই জিনিসটা যদি পরবর্তীতে বিক্রি করে যদি আমরা প্রফিট করতে পারি তাহলে আমাদের প্রফিট হবে। আর যদি পরবর্তীতে যদি দেখি না ওই জিনিসটার দাম কমে গেছে, যে দামে আমরা কিনছিলাম সেই দাম থেকে আরো দাম কমে গেছে, তাহলে কি আমাদের তখন লস হবে যদি আমরা তখন সেটাকে সেল করতে চাই। ওকে, তো সেটা এরকমটাই ট্রেডিং কাজ করে। আমরা এরকমটাই করি, যারা ফরেক্স, ক্রিপ্টো, স্টকে ট্রেড করে তারা কিন্তু এরকমটাই করে। আর ফরেক্স ট্রেডিং হলো যে এক একটা দেশের কারেন্সির এক একটা ট্রেড হয়। যেমন ধরে যে বাংলাদেশি টাকা আর হলো যে ইন্ডিয়ান টাকা। ওকে, বাংলাদেশি টাকা, ইন্ডিয়ান টাকা, বাংলাদেশি টাকার তুলনায় ইন্ডিয়ান টাকার দাম কমতেছে নাকি ইন্ডিয়ান টাকার তুলনায় বাংলাদেশি টাকার দাম বাড়তেছে, তো এগুলো কম্বাইন করে কিন্তু একটা চার্ট হয়। আর সেই চার্টটাকে যদি দেশের কোনো চার্ট হয়, যদি আমেরিকা প্লাস কানাডা, যে আরো আছে, যেমন ধরেন ইউরো ইউএসডি, জেপিআই, জেপিওয়াই, আমি কি বলতেছি, জেপিওয়াই, জিবিপি, জেপিওয়াই, এরকম যে এক একটা পেয়ার আছে, ফরেক্স অনেকগুলো পেয়ার আছে। তো দেশের যদি কোনো চার্ট হয় অথবা কোনো পেয়ার হয়, আর যদি সেখানে যদি কোনো অ্যাসেট আমরা পাই, সেগুলোকে বলি যে আমরা ফরেক্স ট্রেডিং। অর্থাৎ আমরা যদি কোনো দেশভিত্তিক কোনো কারেন্সির উপরে যদি আমরা টাকা লাগাই, তাহলে হবে যে সেটা ফরেক্স ট্রেডিং। আর ক্রিপ্টো ট্রেডিং হলো যে ভার্চুয়াল কয়েন। ক্রিপ্টো ট্রেডিং হলো যে ভার্চুয়াল কয়েন, যেমন আমরা বিটকয়েন, ইথেরিয়াম, কয়েকদিন আগে বাড়াইছে ডক্স কয়েন, তার আগে এর পরে বাড়াইছে হ্যামস্টার কয়েন। এই যে অনলাইন যে কয়েনগুলো আছে সেগুলোকে আমরা হাতে ধরতে পারি? ধরতে পারি না। কিন্তু এগুলোর যে ভার্চুয়াল কয়েন, অনলাইন কয়েন, যেগুলোর কোনো সামনাসামনি অস্তিত্ব নাই, আকার নাই, কিন্তু এগুলো অনলাইনে, যেমন আমরা বিকাশে যে টাকা আদান প্রদান করি, এই টাকাগুলোকে আমরা ধরতে পারি? ধরতে পারি না। সেরকমটা হলো যে ক্রিপ্টো কয়েনগুলা। যদি আমি এই কয়েনের মধ্যে যদি কোনো ইনভেস্ট করি, যেমন ধরেন আমি আজকে বিটকয়েন কিনলাম 100 টাকা দিয়ে, বিটকয়েন কিনলাম 100 টাকা দিয়ে, যদি পরবর্তীতে বিটকয়েনের দাম বেড়ে যায় 1 মাস পরে, তাহলে আমি সেটাকে সেল করে দিলাম। মনে করেন যে 1 মাস পরে সেই বিটকয়েনটার দাম হলো যে 120 টাকা, তখন যদি আমি সেল করে দিই তাহলে আমার প্রফিট থাকতেছে কত? 20 টাকা। আর যদি আমি এখন 100 টাকা দিয়ে কেনার পরে বিটকয়েনের দাম 1 মাস পরে 70 টাকা চলে আসলো, তখন যদি আমি সেল করি তাহলে আমার লস হইতেছে কয় টাকা? 30 টাকা। কেমন? তো এরকমটা হলো যে ট্রেডিংটা কিন্তু এমন, কিন্তু আলাদা আলাদা। যেমন ধরেন আমি চাইলে কয়েনের মধ্যে টাকা লাগাইতে পারি, আমি চাইলে তেলের মধ্যে টাকা লাগাইতে পারি, আমি চাইলে খনিজের মধ্যে টাকা লাগাইতে পারি, আমি চাইলে যে কোনো দেশের টাকার উপরে টাকা লাগাইতে পারি, মানে কারেন্সির উপর টাকা লাগাইতে পারি। আমি চাইলে যে কোনো জমির উপর টাকা লাগাইতে পারি, আমি চাইলে যে কোনো ব্যাংক, যে কোনো স্টক, মানে যে স্টক যেহেতু আমরা বুঝি, যেমন ধরো বসুন্ধরা গ্রুপ আছে বাংলাদেশি, সিটি গ্রুপ আছে, ইসলামিক গ্রুপ আছে, হ্যাঁ, বড় বড় আকিজ গ্রুপ আছে, যত গ্রুপ আছে। তো আমি চাইলে যে কোনো গ্রুপের সাথে আমরা, অথবা যে কোনো একটা কোম্পানির সাথে আমরা টাকা লাগাতে পারি। সেটাকে বলে যে স্টক ট্রেডিং। আমরা জানলাম যে ফরেক্স ট্রেডিং হলো যে কোনো কারেন্সির উপরে টাকা লাগানো, ফরেক্স হলো যে কোনো কারেন্সির উপরে টাকা লাগানো, ক্রিপ্টো হলো যে কয়েনের উপর টাকা লাগানো, আর স্টক হলো যে কোনো স্টকের উপর টাকা লাগানো। অর্থাৎ যদি আমি কোনো কোম্পানির শেয়ার কিনতে চাই, তাহলে সেটা বলে যে স্টক ট্রেডিং। তো শেয়ার আমরা কিভাবে কিনবো? মনে করেন যে আমি একটা ব্যবসা দিব। আমার কথা কি সবাই বুঝতে পারতেছেন? জি ভাই, জি। জি ভাই। মনে করেন যে আমি একটা ব্যবসা দিব,
ব্যবসা দেওয়ার জন্য আমার 3 লক্ষ টাকা প্রয়োজন। ব্যবসা দেওয়ার জন্য মনে করেন যে আমার 3 লক্ষ টাকা প্রয়োজন। তো আমার কাছে আছে মনে করেন যে 1.5 লক্ষ টাকা। আমার কাছে আছে 1.5 লক্ষ টাকা। আর কয় লক্ষ টাকা শর্ট? 1.5 লক্ষ টাকা। তো মনে করেন যে আমি আমার একটা ফ্রেন্ড থেকে 1.5 লক্ষ টাকা হাওলাত নিলাম। হাওলাত কিভাবে নিছি? এরকম বলে নেই নাই যে আমি পরবর্তীতে আমি তোকে টাকাটা দিয়ে দিব, সেরকমটা বলি নাই। আমি আমাকে বন্ধুকে বলছি যে বন্ধু আমি একটা ব্যবসা খুলছি, আমার 3 লক্ষ টাকা প্রয়োজন, অথবা এমন এমন একটা ব্যবসা দিব, অথবা কাপড়ের ব্যবসা দিব, অথবা মাছের ব্যবসা দিব, তরকারির ব্যবসা দিব, যে কোনো কিছু হইতে পারে, আমি উদাহরণস্বরূপ বুঝাইতেছি। তো আমি একটা ব্যবসা দিব, তুই চাইলে আমার সাথে ব্যবসায় যোগদান করতে পারোস। তুই চাইলে কি আমার সাথে ব্যবসায় যোগদান করতে পারোস। যোগদানটা হবে যে কিরকম? তো আমি যদি 1.5 লাখ টাকা দিই, সে যদি 1.5 লাখ টাকা দেয়, তাহলে কি ব্যবসার মধ্যে পার্টনার দুইটা হয়ে গেল না? ব্যবসার মধ্যে তো পার্টনার দুইটা হয়ে গেল। অর্থাৎ আমি যদি এই ব্যবসা থেকে যদি আমি 10 টাকা লাভ করি, তাহলে 5 টাকা আমার ফ্রেন্ডকে দিতে হবে, আর 5 টাকা আমি নিজেই খরচ করতে পারবো। আবার যদি এই ব্যবসা থেকে যদি 10 টাকা লস হয়, মনে করেন যে এই ব্যবসা থেকে 10 টাকা লস হয়েছে, তাহলে আমার ফ্রেন্ডের 5 টাকা লস হয়েছে, আমার ফ্রেন্ডের 5 টাকা লস হয়েছে, আমার 5 টাকা লস হয়েছে, তাই না? তেমনি আরো যদি উদাহরণস্বরূপ দেই, এখন তো বলছি দুইজনের, এখন বলছি দুইজনের। এখন যদি আমি এটাকে 6 ভাগ করি, আমি যদি 3 লক্ষ টাকাকে, আচ্ছা, আমি যদি এই 3 লক্ষ টাকাকে 6 ভাগ করি, তাহলে এক একজনের ভাগে পড়তেছে যে 50,000 টাকা করে, 50,000 টাকা করে। ওকে, একটা ভুল হয়ে গেছে আমার এই জায়গাতে। 50,000 টাকা করে। তো 6 জন যদি 50,000 টাকা করে দেয়, তাহলে হইতেছে, যদি 6 জন ইন্টু 6, তাহলে সমান সমান হইতেছে 3 লক্ষ টাকা। তাহলে 6 জন যদি, কি ড্র করতেছে আমি জায়গাতে, অনেকদিন পর আজকে ক্লাস করাইতেছি, তো আমি ড্রটা ভালো মতো করতে পারতেছি না। আচ্ছা যাও, 6 জন যদি 50,000 টাকা করে দেয়, তাহলে হইতেছে 3 লাখ টাকা। মনে করেন আমি 3 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করবো 6 জনে মিলে। তো 3 লাখ টাকা যদি 3 লক্ষ টাকা থেকে যদি 30 টাকা লাভ হয়, অথবা যেমন ধরেন যত কিছু লাভ হয়, এই লাভটাই তো 6 জনের মধ্যে ছড়ায় পড়বে, তাই না? এই 3 লক্ষ টাকার ব্যবসায় যদি 6 জন পার্টনার থাকে, ওই ব্যবসা থেকে যতটুকু লাভ হয়, সেই লাভটুকুই তো 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ হবে, যদি সবাই সমানভাবে টাকা দিয়ে থাকে। আবার যদি সেই ব্যবসাটা লস হয়, তাহলে তো সবারই সমানভাবে লস হবে, তাই না? সেরকমটাই মনে করেন যে যারা স্টকে ট্রেড করে, তারা এরকম ভাবেই যে কোনো একটা কোম্পানির শেয়ার কিনে। শেয়ারটা কিভাবে কিনে? মনে করেন যে আমি একটা কোম্পানি, বড় ধরনের একটা কোম্পানি খুলছে, তার অনেক টাকার প্রয়োজন, মনে করেন যে অনেক মিলিয়ন টাকা প্রয়োজন, অথবা অনেক কোটি টাকা প্রয়োজন। তো সে কি করবে? তার কাছে যদি এত টাকা না থাকে, সে কি করবে যে একটা স্টক খুলবে, অথবা একটা অ্যাড দিবে যে আমি আমার একটা অ্যাকাউন্ট খুলছি, সরি, আমি একটা ব্যবসা দিতে চাইতেছি, তোমরা চাইলে আমার সাথে কি তোমরা চাইলে আমার সাথে জয়েন হইতে পারো, অথবা আমার ব্যবসার অংশীদার হইতে পারো। তখন কেউ 2% হয়, কেউ 3% হয়, কেউ 4% হয়, অথবা কেউ কয়েকটা শেয়ার কিনে, অথবা সেই আমার সামর্থ্য অনুযায়ী, আমার যদি টাকা থাকে তাহলে, সামর্থ্য না, আমার যদি টাকা থাকে, আমি যদি মনে করি যে না, আমার টাকাগুলো এই যদি কোম্পানিতে লাগাই, নতুন একটা কোম্পানি, এই কোম্পানিটা 1 বছর পর গ্রো করতে পারে, তাহলে আমি এই কোম্পানিতে টাকা লাগাইলাম। আমি যদি 1 লাখ টাকা থাকে, তাহলে আমি 1 লাখ টাকা লাগাইলাম ওই কোম্পানির মধ্যে। তাহলে কি হতে, যদি কোম্পানি যদি পরবর্তীতে 1 মাসে অথবা 1 বছরের মধ্যে যদি লাভ করে, তাহলে আমার ওই 1 লাখ টাকা অনুপাতে আমি যতটুকু পার্সেন্টেজ লাগাইছি, অথবা যতটুকু শেয়ার লাগাইছি, ততটুকু হিসাবে আমার প্রফিট আসবে। আর যদি 1 বছর পরে, অথবা যে সময় অনুযায়ী পরে, অথবা কোনো একটা সময় পর্যায়ে পরে, যদি ওই কোম্পানিটা, যে কোম্পানিতে আমি টাকা লাগাইছি, সেই কোম্পানিটা যদি ডাউন খেয়ে যায় অথবা লস হয়, তাহলে ওই কোম্পানির আমার কিন্তু পুরোপুরি লস হবে না। আমি যতটুকু শেয়ার কিনছিলাম, ততটুকু অনুপাতেই কিন্তু আমার লস হবে। সেটাকে বলে যে স্টক ট্রেডিং। স্টক ট্রেডিং চাইলে আপনি বাংলাদেশেও বসেও করতে পারবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ আছে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ আছে মনে হয়, তারপরে অনেক কিছুই আছে। আপনি চাইলে চাইলে ইসলামী গ্রুপ, ইসলামী ব্যাংক, বসুন্ধরা গ্রুপ, আকিজ গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, যে কোনো গ্রুপের মধ্যে আপনি যদি স্টক ট্রেডিং করতে চান, তাহলে কিন্তু আপনি পারবেন। ওকে, কিন্তু আমাদের স্টক ট্রেডিং করার কোনো প্রয়োজন নেই।
আমরা শিখবো যে ফরেক্স ট্রেডিং আর বাইনারি ট্রেডিং। আর বাইনারি ট্রেডিং যদি আমরা এখন বলি যে বাইনারি ট্রেডিংটা মূলত কিভাবে কাজ করে, আমরা একটু আগে বলছিলাম যে ফরেক্স ট্রেডিং থেকে কিন্তু বাইনারি ট্রেডিংটা চলে। ফরেক্স ট্রেডিং এর যে মার্কেটগুলো আছে সেই মার্কেটগুলো কপি করে কিন্তু বাইনারি ট্রেডিং চলে, অর্থাৎ ফরেক্স ট্রেডিং এ যা যা ঘটতেছে আমাদের বাইনারি ট্রেডিং এ কিন্তু তা তা ঘটতেছে। এতটুকু ক্লিয়ার? জি ভাই। আমাদের ফরেক্স ট্রেডিং এ যা যা ঘটতেছে আমাদের বাইনারি ট্রেডিং ও তা তা ঘটতেছে। তো অর্থাৎ যদি ফরেক্স ট্রেডিং হলো যে কি, একটু কি বলছি যে কোনো একটা কারেন্সির উপরে ট্রেড করা, কোনো একটা কারেন্সির উপরে ট্রেড করা। আর বাইনারি ট্রেডিং হলো যেহেতু ফরেক্স এর চার্ট কপি করে হয় বাইনারি ট্রেডিং, আর আমরা এখন শিখবো যে বাইনারি ট্রেডিংটা কিভাবে করতে হয়, অথবা বাইনারি ট্রেডিং কিভাবে কেমনে ট্রেড করতে হয়, কেমনে কি আমি আপনাদেরকে বাইনারি ট্রেডিং শিখাবো। তো বাইনারি ট্রেডিং হলো যে ওই ফরেক্স মার্কেটের একটা কি লেভেল থেকে, মনে করেন যে মার্কেট একটা কি লেভেল আছে, আমি যদি 5 মিনিটের জন্য আপে লাগাই ট্রেড, আমাদের ট্রেডটা যদি এই কি লেভেলের উপরে থাকে 5 মিনিটের মধ্যে তাহলে আমাদের প্রফিট হবে। আর 5 মিনিটের মধ্যে যদি আমরা নিচে লাগাই তাহলে আমাদের, মানে 5 মিনিটের মধ্যে যদি আমাদের মার্কেটটা নিচে থাকে যেখান থেকে আমরা ট্রেড নিছি সেই এন্ট্রি পয়েন্ট থেকে, তাহলে কিন্তু আমাদের লস হবে। তেমনি উল্টোটাই, মনে করেন যে আমি একটা এন্ট্রি পয়েন্ট থেকে আমি ডাউনের জন্য ট্রেড নিছি 5 মিনিটের জন্য, যদি মার্কেট ডাউনও থাকে তাহলে আমাদের প্রফিট হবে। আর যদি একটু সামান্য উপরেও থাকে তাহলে আমাদের লস হবে। সেটা হলো যে বাইনারি ট্রেডিং। ফরেক্স ট্রেডিং আপনি কোনো সময় নিয়ে করতে হবে সেরকমটা কোনো বাধ্যকতা নেই। আপনি মনে করেন যে আপনি 100 টাকা ফরেক্সের মধ্যে লাগাইছেন আপের জন্য, 100 টাকা ফরেক্সে লাগাইছেন আপের জন্য, এখন আপনি চাইলে এই ট্রেডটা বছরকে বছর ধরে মানে ধরে রাখতে পারবেন। আপনি চাইলে মনে করেন যে আপনি এই জায়গাতে এই একটা এন্ট্রি পয়েন্ট থেকে আপনি আপের জন্য 100 টাকা লাগাইছেন, এখন মার্কেট এরকম ভাবে চলতেছে, অর্থাৎ এরকম 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 ভাবে উপরে নিচে চলতেছে, কিন্তু বেশি উপরে যাইতেছে না। ফরেক্স হলো যেমন যত আপনি যদি উপরে ট্রেড লাগান যত উপরে যাবে ততই আপনাদের লাভ হবে, সেটা অন্য বিষয়। আর যদি যত নিচে যাবে ততই আপনাদের লস হবে। এখানে কোনো সময় নেই যে এই সময়ের মধ্যে উপরে থাকতে হবে, এই সময়ের মধ্যে নিচে থাকতে হবে তাহলে আমার প্রফিট হবে, তাহলে আমার লাভ হবে, তা না। ওকে, সেটা ভাই অর্থাৎ ফিউচার ফরেক্স, ট্রেডের মতো। হ্যাঁ হ্যাঁ, ফিউচার ট্রেডের ফিউচার, মতো। হ্যাঁ ফিউচার ট্রেডের মতো আপনি বলেন কিনা জানি, কিন্তু আমি ফিউচার ট্রেডকে বলবো যে ফরেক্স ট্রেডের মতো। আচ্ছা, তো ক্লাসের মধ্যে আমরা কথা না বলি সবাই। হ্যাঁ, কোনো একটা এন্ট্রি পয়েন্ট থেকে মনে করেন আমি এখান থেকে যদি আপের জন্য ট্রেড নেই অথবা ট্রেড লাগাই ফরেক্সে, কোনো বাধ্যকতা নেই, সময়ের কোনো টাইম টেবিল নেই, আপনি যতক্ষণ মন চায় আপনি ততক্ষণ ট্রেডটাকে ধরে রাখতে পারবেন। আপনার চাইলে মার্কেট যদি এতটুকু উপরে যায় তাহলে আপনি এখান থেকে ক্লোজ করতে পারবেন, না হয় এখান থেকে ক্লোজ করতে পারবেন। দেখতেছেন যে আপনার লস হইতাছে, আপনি দেখতেছেন যে মার্কেট নিচে গিয়ে আপনার লস হইতেছে, আপনি চাইলে এখান থেকে ক্লোজ করতে পারবেন, এখান থেকে ক্লোজ করতে পারবেন, না হলে আপনি আরো বড় রিস্ক নিতে পারবেন, মার্কেট আবার উপরে যাইতে পারবে এই সম্ভাবনা নিয়েও কিন্তু আপনি বসে থাকতে পারেন। কিন্তু এখানে কোনো সময়ের বাধ্যকতা নেই, আপনি চাইলে এই ট্রেডটা একদিন ধরে রাখতে পারেন, 2 দিন ধরে রাখতে পারেন, 3 দিন ধরে রাখতে পারেন, 1 বছর 2 বছর, আপনার যতদিন মন চায় আপনি ততদিন কিন্তু ধরে রাখতে পারেন। যদি আপনার মনে করেন যে আপনি এখান থেকে, এই যে আমি এখান থেকে এখানে বুঝাই, আপনি এখানে একটা ট্রেড নিছেন উপরে যাওয়ার, আপের জন্য একটা ট্রেড নিছেন, কিন্তু আপনি দেখতেছেন যে মার্কেট নিচের দিকে যাইতেছে, আর নিচের দিকে যাইতে 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 আপনার দৃঢ় বিশ্বাস যে মার্কেট একদিন উপরের দিকে যাবে, কিন্তু 1 বছর হয়ে গেছে মার্কেট আর উপরের দিকে যায় না, 1 বছর হয়ে গেছে মার্কেট উপরের দিকে যায় না, তো আপনার আরো বিশ্বাস আছে যে আমি, না মার্কেট একদিন উপরে যাবে, কিন্তু দেখলেন যে 1-2 বছর পর আবার মার্কেট কি উপরের দিকে গেছে, তখন আপনার এতদিন লস ছিল, কিন্তু এখন কি উপরে যাওয়ার পরে যেখান থেকে ট্রেড নিয়েছেন সেখানে উপরে, সেই কি লেভেলের উপরে যাওয়ার পরে কিন্তু আপনার প্রফিট আসা শুরু করছে, তখন কিন্তু এই যে এতটুকু নিচে গেছে আপনার কিন্তু অনেকটুকু লস হয়ে গেছে। কেমন আপনার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স কাইটা নিছে, কিন্তু যখন আবার উপরে উঠতেছে সেগুলো আবার রিকভার হয়ে যেতেছে। কেমন? সেটা হলো যে ফরেক্স জি ট্রেডিং। ভাই। আর বাইনারি ট্রেডিংটা হলো যে, ওয়েট, বাইনারি ট্রেডিংটা হলো যে কোনো একটা লেভেল থেকে, মনে করেন যে এটা একটা কি লেভেল, সেই কি লেভেল থেকে যদি আমি আপের জন্য ট্রেড নিই 5 মিনিট, 1 মিনিট, 30 সেকেন্ড, 2 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, বেশিরভাগ মানুষ 1 মিনিটের ট্রেডিং নেয় বাইনারি ট্রেডিংটা, অথবা সর্বোচ্চ 2 মিনিট অথবা 3 মিনিটের ট্রেড নেয়, কিন্তু বেশিরভাগ মানুষ 1 মিনিটের ট্রেডটাই বেশি নেয়। তো কি হয়েছে যে এখানে আমি যে পয়েন্ট থেকে
আপের জন্য অথবা ডাউনের দিকে ট্রেড নিব। যদি আপের দিকে নেই অথবা ডাউনের দিকে নেই, যদি মার্কেট আমার ফেভারে থাকে, যদি মার্কেট আমার আয়ত্ত থাকে, ওই সময়ের মধ্যে যদি আমি 1 মিনিটের ট্রেড নিই, 1 মিনিটের মধ্যে যদি মার্কেট উপরের দিকে থাকে তাহলে আমার প্রফিট আসবে, আর যদি মার্কেট আমার বিপরীত থাকে তাহলে আমার লস আসবে। কেমন? এখন অনেকে বলে যে এই ট্রেডটা নাকি জুয়ার মতো, অনেকে বলে যে এই ট্রেডটা জুয়ার মতো, কিন্তু আমি বলি যে এই ট্রেডটা জুয়ার মতো না। অনেকে হয়তো অনেক কথা বলতে পারে, যদি আপনার মধ্যে নলেজ থাকে তাহলে, যদি যদি আপনার মধ্যে নলেজ থাকে তাহলে কোনো কিছুই জুয়া না। যদি আপনার মধ্যে নলেজ থাকে তাহলে কোনো কিছু জুয়া না। এবার জি ভাই। আমি বলি যে কেন জুয়া না। এই যে আইপিএল খেলা চলতেছে, এই এটা কিন্তু আজকে ক্লাস না, তারপর বলি যে আইপিএল খেলা চলতেছে অথবা বিপিএল খেলা চলতেছে। আমি এতটুকু বোঝাই যে বাংলাদেশে এখন বিপিএল খেলা চলতেছে। মনে করেন যে চট্টগ্রাম আর ঢাকা খেলা চলতেছে। এখন কি কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে আজকে কে জিতবে? না। কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে আমি 1 কোটি টাকা আমি এই দলের মধ্যে লাগাই দিব, 100% দলটা জিতবেই? কোনো গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারে? দল এবার যত দুর্বল হোক অথবা শক্তিশালী হোক, মনে করেন যে ঢাকা দল অনেক শক্তিশালী, তারপরে যে ঢাকা এই ম্যাচটা জিতবে তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তো আমি যদি এখানে যদি আমি ঢাকার পক্ষে 500 টাকা লাগাই, হ্যাঁ ঢাকা জিততে পারে, যেহেতু ঢাকার মধ্যে হ্যাঁ ভালো ভালো প্লেয়ার আছে, তাহলে ঢাকা জিততে পারে। হ্যাঁ, কিন্তু আমি শিওর না, জিততে পারে আবার নাও জিততে পারে, 50-50 চান্স হয়ে গেছে, হয়েছে না? 50-50 চান্স হয়ে গেছে, জিততে পারে নাও জিততে পারে। তখন কি সেটা আমার জুয়া হয়ে গেছে? তখন কি সেটা আমার জুয়া হয়ে গেছে? আর যদি এরকমটা হইতো, মনে করেন যে এরকমটা হইতো যে ম্যাচটা ফিক্সিং হয়েছে, এই চট্টগ্রাম আর ঢাকার ম্যাচটা ফিক্সিং হয়েছে, অর্থাৎ কিভাবে হয়েছে? ভিতরের থেকে খবর আসছে যে আজকে চট্টগ্রামকে ঢাকা জিতায় দিবে, আজকে কি চট্টগ্রামকে ঢাকা জিতায় দিবে। এরকম হয় না অনেক সময়? ফিক্সিং ম্যাচ, ফিক্সিং ম্যাচ কি বলতেছি, ফিক্সিং ম্যাচ হয় না, যে এক দল আরেক দলকে জিতায় দেয়, এরকম হয় না? জি ভাই জি। হ্যাঁ, তো ভিতরের থেকে খবর আমি শুনতে পারছি, যে আমি নিজেই শুনতে পারছি যে চট্টগ্রামকে আজকে ঢাকা জিতা দিবে। তো আমি তো 100% শিওর হয়ে গেছি যে আজকে যত কিছু হোক চট্টগ্রামকে ঢাকা জিতা দিবে, আজকে চট্টগ্রাম জিতবে। তখন যদি আমি চট্টগ্রামের পক্ষে টাকা লাগাই, তখন কি সেটা জুয়া হবে? খেলার মধ্যে লাগাইতেছি, ঠিক আছে, আমি খেলার মধ্যে লাগাইতেছি, খেলা তো এমনি আমাদের ইসলামিক শরীয়ত মোতাবেক সেটা জুয়া। তবে খেলা বাদে যদি অন্য কিছু ধরেন মনে করেন খেলায়, তখন কি এটা জুয়া হবে? কারণ আমি তো 100% শিওর আজকে চট্টগ্রাম জিতবে, আমি 100% শিওর চট্টগ্রাম জিতবে, 100% কোনো 50-50 চান্স নাই। তখন না। কি সেটা আমার জুয়া হবে না। ওকে, তো আমি বাইনারি ট্রেডিংটাকে কোনোভাবেই জুয়া মনে করি না, যদি আপনার মধ্যে প্রপার নলেজ থাকে, মার্কেটটাকে অ্যানালাইসিস করতে পারেন। দেখেন মার্কেট যদি আপনি রিড করতে পারেন তাহলে আপনি কিভাবে জুয়া করুন। আপনি যদি রিয়েল বায়ার্স সেলার্স এর প্রেসার ধরতে পারেন, অথবা মুভমেন্ট ধরতে পারেন, অথবা তাদেরকে অ্যানালাইসিস করতে পারেন, তাদেরকে রিড করতে পারেন, তাহলে সেখানে কিভাবে জুয়া হয় ভাই? যদি বাইনারি ট্রেডিংটা জুয়া হয়, যদি আপনারা যারা যে পাগলে বলে যে বাইনারি ট্রেডিং জুয়া, তাহলে মার্কেটই জুয়া, তাহলে জি ভাই। মার্কেটটাই জুয়া। আমি কি কথা বুঝতে জুয়া পারছি? যদি জি ভাই, জুয়ায় যদি হইতো তাহলে আমরা কেন শিখতাম? সেটাই তো, তাহলে মার্কেটটাই হইতো জুয়া। আর বাইনারি ট্রেডিংটা চলে ফরেক্স ট্রেডিং চার্ট দ্বারা, তাহলে ফরেক্স ট্রেডিং ও জুয়া হইতো, তাহলে ফরেক্স ট্রেডিং ও জুয়া হইতো, স্টক ট্রেডিং ও জুয়া হইতো, ক্রিপ্টো ট্রেডিং ও জুয়া হইতো। কেউ তাহলে এখনকার মানুষ কি করে জানেন? এখনকার এক জমি, মানে মানুষ জমি কিনা রাখে, মানুষ জমি কিনা রাখে কেন? পরবর্তীতে দাম দাম বাড়লে যদি সে বিক্রি করতে পারে। এখন কি মানুষ কি ব্যাংকে টাকা রাখে? না। না, মানুষ এখন ব্যাংকে টাকা রাখে না। মানুষ এখন কি করে? জমির কিনা রাখে, অথবা স্বর্ণ কিনা রাখে, অথবা রূপা কিনা রাখে, যদি পরবর্তীতে দাম বাড়লে বিক্রি করতে পারে। তো আমি এই যে জায়গা কিনা রাখলাম, পরবর্তীতে দাম বাড়বে, সেটাও কিন্তু একটা স্টক ট্রেডিং, সেটাও কি একটা স্টক ট্রেডিং। আমি স্বর্ণ কিনা রাখলাম, আমি কি গোল্ড কিনা রাখলাম, পরবর্তীতে দাম বাড়লে আমি আমি বিক্রি করে দিব, সেটাও কিন্তু একটা ট্রেডিং। তো এগুলো যদি হারাম হইতো, যদি জুয়া হইতো, তাহলে ওই যে মানুষ আর জায়গা বেচা কিনা করলো সেটা জুয়া হইতো, মানুষ স্বর্ণ কিনা রাখলো জুয়া হইতো, ব্যাংকের মধ্যে টাকা রাখতাম তাহলে সেটাও জুয়া হইতো।
যদি বাইনারি ট্রেডিং যদি কেউ জুয়া বলে, তাহলে তার প্রমাণ করতে হবে যে তাহলে পুরো মার্কেটটাই জুয়া। পুরা ফরেক্স ট্রেডিং হইতে, পুরা ক্রিপ্টো ট্রেডিং হইতে পুরোটাই জুয়া। ওকে, জি ওকে। আমাদের ক্লাস আর কতটুকু টাইম আছে? আচ্ছা, অনেক টাইম আছে। তারপর আমরা এতটুকু তো আমরা বুঝতে পারছি যে বাইনারি ট্রেডিংটা কিভাবে কাজ করে, আর ট্রেডিংটা সামান্য ভাষায় বুঝে দিতে চাইতেছি, কারণ আপনারা সবাই জানেন, কিছু নলেজ আছে বিদায় আপনারা ট্রেডিংটা শিখতে চাইতেছেন। কেমন? যেগুলো শিখাইতেছি ভাই আর আপনারা বলছিলাম যে বলেন। আর মাহফুজ ভাই, যেহেতু আপনি আমাদের সেকেন্ড ব্যাচের ফার্স্ট স্টুডেন্ট, আর 3জন জয়েন হয়েছে, টোটাল 4জন, তারা এখনো জয়েন হয়নি। কেন হয় নাই জানি না, আর আমার হয়তো প্যারা নিয়ে লাভ নেই। যেহেতু আপনারা টাকা দিয়ে শিখতেছেন, তা আপনাদের প্যারা থাকা দরকার। জি আমাদের প্রথম একটা ক্লাস অথবা 2টা ক্লাস বেসিক হবে, তারপরে আমরা চলে যাব পুরোপুরি অ্যাডভান্সের দিকে। কেমন? আরো কয়েকটা বিষয় টপিক অ্যাড করব। আর অ্যাডভান্সের দিকে আমি প্রথম অ্যাডভান্স ক্লাসটা নেব যে ক্যান্ডেল রিঅ্যাকশনের। ক্যান্ডেল রিঅ্যাকশন আমরা 4-5টা পার্ট করব। ফার্স্ট আমরা একটা ক্যান্ডেল রিঅ্যাকশন শিখাই দিব, যেটার মাধ্যমে আপনি প্রথমে ট্রেড নিতে পারবেন, অথবা মার্কেটটা কিভাবে ক্যান্ডেল রিঅ্যাকশনের গুরুত্বটা কতটুকু আপনারা বুঝতে পারবেন। প্লাস আমি এখনো কয়েকটা কোর্স করতেছি, ওই কোর্সের মধ্যে এক্সজস্ট বলে একটা পয়েন্ট আছে অথবা টপিক আছে, ওই টপিকটাতে আমি এখনো মাস্টারি করার ট্রাই করতেছি। তো আমি সেটাও আপনাদেরকে শিখাই দেবো ইনশাল্লাহ। কেমন? ক্যান্ডেল জি রিঅ্যাকশনের পাশাপাশি আমি ওই বিষয়টাকে অনেক গুরুত্ব দিতেছি, যেহেতু ওই বিষয়টার অনেক গুরুত্ব আছে। আচ্ছা, জি এটা ভাই, পরে বলবো। আমরা চাই হচ্ছে আপনি আমাকে আমাদেরকে 100% দেন, এতে সময় একটু বেশি লাগুক, তারপর আমরা যেন ভালোভাবে শিখতে পারি ভাই, আমি এটাই চাই। ওকে, ঠিক আছে। আপনি আচ্ছা, আপনি তো মনে দুর্গরয় করেন ভাই, একটা দুর্গরয় ভাই experience- আপনি বলেন, দুর্গরয় ভাই আপনি বলেন, আমি যে ফার্স্টে ব্যাচে আপনাদেরকে শিখাইছি, এগুলো কি অযৌক্তিক কিছু নাকি? আপনি তো, নাকি মনে হয় আপনি অনেক জায়গায় কোর্স করছেন অথবা ইউটিউবের মধ্যে ভিডিও দেখেন, আপনাদের কি মনে হয় ভাই? আমি কি আপনাদের উল্টাপাল্টা কিছু শিখাইতেছি, নাকি যেটা শিখাইতেছি না একদম ভাই, রিয়েল কিছু যা শিখাইতেছি? শিখেছেন যা শিখেছেন সবই রিয়েল, আর কি বলবো। এতটুকু বলতে পারে যে ভাই, আমার মতো করে বাংলাদেশে কেউ শিখাইতে পারবো না। আর যদি থাকে, আমিও বড় ট্রেডার তা না, যদি থাকে সে শিখায় না। আমি এরকম কাউরেই পাই নাই। হয়তো আছে, হয়তো আমার চোখে পড়ে নাই, কিন্তু যারা যারা সেলিব্রিটি ভাইরাল ট্রেডার আছে তাদের মধ্যে এরকম কেউ না। আচ্ছা, বাদ দেন, এসব কথা বাদ দেন। অনেক কিছু ক্যান্ডেল ইন্ট্রোডাকশন, যে ক্যান্ডেল আমাদের কিভাবে কাজ করে, আপনারা সবই জানেন যে ক্যান্ডেল কই থেকে শুরু হয়, কেমনে কি হয়, আপনি কিন্তু সবই জানেন। তারপরও এই ক্লাসটার মধ্যে আমি ক্লিয়ার করে দিতেছি, যেহেতু শুরু থেকে আমার শেখানো দরকার, তারপর আমি শিখাই দিতেছি। মনে করেন যে একটা পয়েন্ট, এই পয়েন্টের একটা কি লেভেল অথবা পয়েন্ট, এই পয়েন্ট থেকে যদি মার্কেট উপরে যায় তাহলে গ্রিন ক্যান্ডেল হবে। কোন একটা পয়েন্ট থেকে যদি মার্কেট উপরের দিকে যায় তাহলে গ্রিন ক্যান্ডেল হবে। এতটুকু ক্লিয়ার? আর যদি কোন একটা পয়েন্ট থেকে মার্কেট নিচের দিকে যায় তাহলে রেড ক্যান্ডেল হবে। এখন গ্রিন আর রেড এর মধ্যে পার্থক্য কি? গ্রিন হলো যে যারা বায়ার্স, যারা মার্কেটটাকে বাই করে, তারা মার্কেটটাকে উপরের দিকে নিয়ে যায়। যারা মার্কেটটাকে বাই করে তারা কি মার্কেটটাকে উপরের দিকে নিয়ে যায়। আর যারা মার্কেটটাকে সেল করে তারা মার্কেটটাকে নিচের দিকে নিয়ে যায়। তো অর্থাৎ আমরা গ্রিন ক্যান্ডেলকে বলতে পারি যে বুলিশ ক্যান্ডেল, আর রেড ক্যান্ডেলকে বলতে পারি যে বিয়ারিশ ক্যান্ডেল। ওকে, গ্রিন ক্যান্ডেলকে বুলিশ ক্যান্ডেল আর রেড ক্যান্ডেলকে বিয়ারিশ ক্যান্ডেল। ওকে, জি অর্থাৎ আমরা এতটুকু বুঝতে পারি যে কোন একটা লেভেল থেকে যদি মার্কেট উপরের দিকে যায় তাহলে গ্রিন ক্যান্ডেল হবে, আর কোন একটা লেভেল থেকে যদি মার্কেট নিচের দিকে যায় তাহলে কি রেড ক্যান্ডেল হবে। ওকে, এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এখন আমরা এই ক্যান্ডেল, মনে করেন যে এই একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের মধ্যে আমরা কিন্তু শ্যাডো দেখতে পারি। এটাকে অনেকে শ্যাডো বলে অথবা উইক বলে, যে যেটাই বলুক, কিন্তু শ্যাডো অথবা ছায়া উইক একই। অর্থাৎ এখানে যদি আমরা দেখি,
এখানে কি কি করছে আমি বুঝাই, উইকের কাজটা কেমন। উইকের কাজটা হলো যে মনে করেন যদি কোনো একটা লেভেল থেকে মার্কেট নিচের দিকে গেছিল, কোন একটা লেভেল থেকে মার্কেট নিচের দিকে গেছিল। আচ্ছা আমি আগে এতটুকু আগে ড্র করি। ওকে, মনে করেন যে মার্কেট এখান থেকে শুরু হয়েছে, এই লেভেল থেকে কি শুরু হয়েছে, আমার কি স্ক্রিন দেখতে পারতেছেন সবাই? জি ভাই। জি জি দেখতেছি। এখান থেকে শুরু হয়েছে। মনে করেন যে কোন একটা, আমি আপনাকে হিসাব করে বুঝাই যে আলুর দাম মার্কেটে এখন 10 টাকা আছে। আজকের দিনের শুরুতে আলুর দাম, অথবা মনে করেন আজকে শনিবার অথবা রবিবার, মনে করেন আজকের দিন, আজকে কি বার, আজকে সোমবার, মনে করেন আজকে রবিবার, তাই না? না সোমবার, সোমবার। আজকে সোমবার। সোমবার। আজকে তো সোমবারে মনে করেন দিনের 6টা বাজে শুরুতে আলুর দাম ছিল যে 10 টাকা। আলুর দাম ছিল কয় টাকা? 10 টাকা। কেমন? সকাল 6টা বাজে, সকাল 6টা বাজে। আর মার্কেট মনে করেন যে চালু হয়েছে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। মনে করেন যে আলুর মার্কেট চলে যে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তো যখন সকালবেলা মার্কেট চালু হয়েছে, আলুর মার্কেটটা যে কোনো কিছু হতে পারে, আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাইতেছি যে আলুর মার্কেট 6টা বাজে, সকাল 6টা বাজে শুরু হয়েছে 10 টাকায়। তারপর কি আলুর মার্কেটে একটু ড্যাম খাইছিল, অর্থাৎ নিচের দিকে গেছিল, 8 টাকা পর্যন্ত গেছিল, আলুর দাম কমে গেছিল। আমাদের দেশে কি যে কোনো কিছু জিনিসের দাম কমে বাড়ে না? এই যে পেঁয়াজের দাম বাড়তেছে কমতেছে, তরকারির দাম বাড়তেছে কমতেছে, এরকম হয় না? মনে জি করেন যে 10 টাকার আলু, তার দাম কমে 8 টাকা হয়েছিল। মনে করেন যে তখন সকাল 9টা বাজে, 9টা বাজে আলুর দাম ছিল যে 8 টাকা। আবার কিছুক্ষণ পরে আলুর দাম আবার বাড়া শুরু করছে, আলুর দাম আবার বাড়া শুরু করছে। তখন এক পর্যায়ে হচ্ছে 14 টাকা। কিন্তু না, তারপরে গেছে 15 টাকায়, 16 টাকায়, 17 টাকা, 18 টাকায়, এক পর্যায়ে গেছে 19 টাকায়। কেমন? কার মনে হয় ঘুম এসে পড়ছে? আচ্ছা যাও, 10 টাকা থেকে শুরু হয়ে আলুর দামটা প্রথমে গেছিল 8 টাকায়, কমে গেছিল। তারপর আবার দিনের মাঝামাঝি সময়ে গেছে 19 টাকা পর্যন্ত। কিন্তু 19 টাকার আর বেশি যাইতে পারে নাই, 19 টাকার আর বেশি যেতে পারে নাই। আবার আলুর দাম কমে যখন মার্কেটটা বন্ধ হয়ে যাবে, মনে করেন সকাল 6টা বাজে তো চালু হয়েছে, সন্ধ্যা 6টা বাজে মার্কেট বন্ধ হয়ে গেছে, তখন আলুর দাম ছিল 14 টাকা। এই যে মার্কেটের দামটা বাড়লো, আলুর দামটা বাড়লো, আবার যে কমলো, এই যে প্রথমে এখান থেকে শুরু হয়ে মার্কেটের নিচে গেছিল না? জি 10 জি টাকা থেকে শুরু হয়ে মার্কেট নিচে গেছিল না 8 টাকা জি পর্যন্ত? তখন এইটুকু একটা শ্যাডো হবে। কিন্তু ক্যান্ডেলটা শুরু হয়েছে কোন জায়গা থেকে? মার্কেট শুরু হয়েছে কোন জায়গা থেকে? এই জায়গা থেকে, এই জায়গা থেকে। আর জি, তো দশ। হ্যাঁ, এই 10 টাকা থেকে। আবার যখন ক্যান্ডেল উপরে গেছে, অর্থাৎ মার্কেট উপরে গেছে, 19 টাকা পর্যন্ত গেছিল, কিন্তু 19 টাকাতে থাকতে পারেনি, থাকতে 19 পারে। টাকাতে থাকতে পারেনি, নিচে আবার আইসা পড়ছে, ওই 14 টাকাতে আইসা থামছে। ওকে, তো এরকমটা শ্যাডো কোন একটা ক্যান্ডেলের নির্দিষ্ট সময়ের মধ্যে যদি এন্ট্রি পয়েন্ট থেকে নিচে অথবা উপরে বেশি ওঠানামা করে, তারপরে সেখানে কিন্তু শ্যাডো তৈরি হয়। আরেকটা কথা মনে রাখবেন যে গ্রিন ক্যান্ডেলের, আমি বুঝাই দিই,